আসসালামু আলাইকুম। অতৃপ্ত চাহনা গল্পের ষষ্ঠ অংশ। আধির প্রচণ্ড গাম্ভীর্যের সাথে ড্রাইভিং করছে। আশেপাশে তাকানোর মতো ন্যূনতম সময়ও যেন তার নেই। এদিকে তৃতিকা চুপচাপ বসে থাকতে চেয়েও পারছে না। সে তো বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে। এরই মাঝে সে আধিরের উদ্দেশ্যে বলল, আচ্ছা, আপনি তো আজ আমায় দেখলেনও না। আচমকা এহেন কথায় আধির কিছুটা অবাক হলেও সে তার নজর সম্মুখের পথেই রাখে। গম্ভীর স্বরে বলল, আপনাকে দেখার কি আছে? আধিরের এহেন কথায় তৃতিকার কপাল কিঞ্চিত কুঁচকে যায়। মুখ বাঁকিয়ে সে আধিরের উদ্দেশ্যে সরি মুখ বাঁকিয়ে সে আধিরের উদ্দেশ্যে রুক্ষস্বরে আওড়ায়, আমার চেহারা দেখতে বলিনি, শখ করে এতগুলো জামা কিনে দিলেন, অথচ বললেনও না আমাকে দেখতে কেমন লাগছে। এই পর্যায়ে আধির আচমকা গাড়ি থামিয়ে দেয়। হঠাৎ তার গাড়ি থামানোয় তৃতিকা বেশ অবাক হলো। সে ভুরু কুঁচকে আধিরের দিকে তাকায়। একই সাথে আধিরও ভারী শ্বাস ফেলে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। আচমকা দুজনের চোখাচোখিতে তৃতিকা মৃদু চমকে উঠলেও আধির থাকে সম্পূর্ণ নির্বিকার। তার পাশে বসা এই অল্প বয়সী তরুণীর মাধুর্যে আধির স্বল্প সময়েই বেখেয়ালিতে হারিয়ে যায়। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে তৃতিকাকে আরও একবার আগাগোড়া পরখ করে আওড়ায়, ইউ আর লুকিং সো প্রিটি। এই বলে সে পুনরায় সামনের দিকে মুখ ফিরিয়ে নেয়। এদিকে তৃতিকা কিছুটা ইতস্তত বোধ করলেও সে চুপটি করে বসে থাকে। আগ বাড়িয়ে বলে এ যেন মুসিবতে পড়ে গেল। অবশ্য আধিরকে এসব বিষয়ে বলতেই বা কেন গেল? বেশ আশ্চর্যের বিষয়, সে কি আধিরের সাথে কিছু একটু বেশি খোলামেলা আচরণ করছে না? যত যাই হোক, লোকটা তার কত বড়, এত বেশি ক্লোজ হওয়ার মতো বিষয় নেই। এই সব বিষয় ভাবতে ভাবতে তৃতিকা ভারী শ্বাস ফেলে। এদিকে আধির পড়ে যায় নতুন বিপত্তিতে। ২ মিনিটের জন্য গাড়ি থামিয়ে এবার সোজা জ্যামে আটকে গেল। যে বিরক্ত হতেই আকস্মাৎ তার মুখ থেকে অস্ফুট সুরে বিরক্তির আওয়াজ বেরিয়ে এলো। এতে তৃতিকার তার পাশে ফিরে তাকাতেই বুঝল আজ অফিসে যেতে যেতে দুপুর গড়িয়ে বিকেল হতেও সময় লাগবে না। রাস্তার এক কিনারায় এভাবেই মিনিটের পর মিনিট নিস্তব্ধ হয়ে গাড়িটি দাঁড়িয়ে রইল। আধিরের মাঝে বিশেষ কোনো পরিবর্তন না হলেও তৃতিকা বেশ অস্থির হয়ে উঠেছে এইটুকু সময়েই। এভাবে চুপচাপ আর কতক্ষণ বসে থাকা যায়? এই ভাবনায় সে আধিরের উদ্দেশ্যে বলল, আর কতক্ষণ? আধির তার দিকে এক পলক চেয়ে পরক্ষণেই রুক্ষস্বরে জবাব দেয়, হেলিকপ্টার আনবো? এহেন কথায় তৃতিকার কপাল কুঁচকে যায়। সে খানিকটা সন্দিহান স্বরে আধিরের উদ্দেশ্যে বলল, আপনি কি রেগে আছেন? আধির কিছু না বলে চুপচাপ ও বসে থাকে। মেজাজ তার সত্যি খিটখিটে হয়ে আছে। এরই মধ্যে তৃতিকা কিছু একটা ভেবে নিয়ে মৃদু মুচকি হাসে, যা ফার্স্ট যা ফ্রন্ট মিনারের আধিরের নজরে ঠিকই ধরা পড়ে। তৃতিকা কিছু বলার আগেই আধির তার উদ্দেশ্যে বলল, হাসছেন কেন? তৃতিকা আরও কিছুটা বিস্তৃত হেসে নিজেকে তটস্থ করে বলল, না এমনি। এই ছেলেটা কে হয় আপনার? তৃতিকা খানিক ভাবুক স্বরে বলল, কোন ছেলেটা? কিছুক্ষণ আগেই যার সাথে হেসে হেসে কথা বলছিলেন। আধিরের এহেন গম্ভীর কণ্ঠস্বরে তৃতিকা বুঝে যায় আধির সেই ছেলেটার নিয়েই রেগে আছে। কিন্তু এতে যেন তার আরও বেশি হাসি পেল। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, ভার্সিটি সিনিয়র। আপনার সাথে তার কি কাজ? বন্ধু হতে এসেছিল। তৃতিকার এহেন নির্বিকার কথায় আধির কপাল কুঁচকে তার দিকে ফিরে তাকায়। গাড়ির স্টিয়ারিং এ এক হাত রেখে এক প্রকার তৃতিকার দিকে কাত হয়ে বসে, অথচ তৃতিকার মাঝে বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই।
সে সম্পূর্ণ স্বাভাবিক, একই সাথে অজান্তেই মিটিমিটি করে হাসছে। তার এই অনবরত হাসিতে আধিরের কপাল আরো বেশি কুঁচকে যায়। এমন পরিস্থিতিতেই সে ভুরু উঁচিয়ে কিঞ্চিৎ তাচ্ছিল্যের সহিত মৃদু হাসে। পরক্ষণেই ভারিক্কি স্বরে তৃতিকার উদ্দেশ্যে বলে, ভার্সিটির সিনিয়র এসেছে আপনার বন্ধু হতে। হ্যাঁ। পুনরায় তৃতিকার স্বাভাবিক অভিব্যক্তি। আধিরের সর্বত্রের রাগ তিরতির করে বাড়ছে। তার তৃতিকা যেন সব বুঝেও ঢং ধরে বসে রয়েছে। এদিকে আধির দাঁতের সাথে দাঁত পিষে আরো এক পলক তৃতিকাকে দেখে নেয়। পরক্ষণেই নজরটা সামনের দিকে ফিরিয়ে আওড়ায়। এসব থার্ড ক্লাসদের ফ্রেন্ড বানানোর প্রয়োজন নেই। কি বলেন থার্ড ক্লাস? রাফসান ভাই তো দেখলাম বেশ হ্যান্ডসাম, খারাপ না তো? তৃতিকার ইচ্ছাকৃত আগ বাড়িয়ে এসব কথা বলায় আধিরের মেজাজ আরো বেশি খারাপ হলো। সে ভারী শ্বাস ফেলে দাঁতে দাঁত চেপে চাপা স্বরে বলল, হ্যান্ডসাম? আধিরের ইচ্ছে করছে একসাথে অনেক কিছু বলতে, কিন্তু সে প্রতিবারই নিজেকে যথাসাধ্য স্বাভাবিক রাখার চেষ্টায় রয়েছে। কেননা হুটহাট এসব বিষয়ে ছেলেমানুষি কথাবার্তা বলার মতো ব্যক্তি তো সে নয়। কিন্তু মন মস্তিষ্কও তো আজ আর নিজের নিয়ন্ত্রণে নেই। এদিকে তৃতিকাও যেন আদা জল খেয়ে তার পেছনে লেগেছে। আধির কিছুক্ষণ চুপ থেকে পরক্ষণেই নিজেকে স্বাভাবিক করে তৃতিকার উদ্দেশ্যে বলল, আপনার বয়স কত? তৃতিকা কিঞ্চিৎ কপাল কুঁচকে বলল, কেন? জিজ্ঞেস করেছি যখন তবে উত্তর দিন। মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, আপনি জানেন না? তৃতি, মশকরা করবে না। তৃতিকা চোখ মুখ কুঁচকে আওড়ায়। 18 পেরিয়েছে, কয়েক মাস হলো, 18.5 বলাই যায়। তৃতিকার এহেন কথায় আধির ভারী শ্বাস ফেলে বলল, এবার বলুন আমাকে কি আপনার বাবা চাচার বয়সী লাগে? আধিরের অভিব্যক্তিতে তৃতিকা অজান্তেই হেসে ওঠে। তার হাসিতে আধির ধমকের স্বরে বলল, খবরদার হাসবেন না। তৃতিকা নিজের হাসি থামিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, হাসব না আমি। আর শুনুন, রাফসান ভাইয়ের কথায় এত রেগে যাওয়ার কিছু নেই। আপনি নিজেকে কখনো আয়নায় দেখেন না? দেখলে তো আপনার এসব নিয়ে এত ভাবার কথা নয়। আপনি দেখতে কত সুন্দর, একদম সিনেমার বিদেশি নায়কদের মতো। আপনার সাথে আমার বিয়ের হিসেবে হয়তো বয়সটা বেশি, কিন্তু তা তো আপনাকে দেখে বোঝার উপায় নেই। আর আপনি জানেন, আমরা যখন অফিসের ইন্টারভিউয়ে গিয়েছিলাম তখন কি হয়েছিল? সবগুলো মেয়ে শুধু আপনার জন্য ভুলভাল ইন্টারভিউ দিয়ে চলে এসেছে, কারণ ওরা তো আপনার মারাত্মক চেহারা দেখেই পুরো মাতাল হয়ে গিয়েছে। ইন্টারভিউ দেবে কি করে? তৃতিকা বেশ অতিরঞ্জিত ভঙ্গিতে প্রচণ্ড আত্মবিশ্বাসী স্বরে একদমে কথাগুলো বলে থামল। এদিকে আধির তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কপাল কুঁচকে বলল, মশকরা করছেন? আধিরের এহেন গম্ভীর স্বরে তৃতিকা শুরুতে খানিকটা ইতস্তত বোধ করলেও পরক্ষণেই আবার পুরো কনফিডেন্সের সাথে বলল, মোটেও না। আমি কি আপনার সাথে মজা করতে পারি? তাহলে এটা বলুন, ওই রাফসান কেন আমাকে ওসব কথা বলল? আহা, মানুষের ভুল হতেই পারে, আর তার বলারও অবশ্য কারণ আছে। আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, ওর বাবা এসেছিল কিছুদিন আগে ওর সাথে দেখা করতে। অনেকটা আপনার মতোই জোয়ান তান্দুস। আমরা তো ভেবেছিলাম বড় ভাইটাই হবে হয়তো, পরে শুনি এমা, ওটা নাকি ওর বাবা। এমন তো আরও অনেকেই আছে, এর জন্যই হয়তো রাফসান ভাইয়ের বুঝতে ভুল হয়েছে। তৃতিকা এই বলেই পুনরায় থামে। সে উৎসুক দৃষ্টিতে আধিরকে আর চোখে দেখছে, কোনো কথাবার্তা বলছে না দেখে ভারী শ্বাস ফেলে আবারও কিছু বলতে উদ্যত হয়। তবে এরই মাঝে আধির তাকে থামিয়ে দিয়ে নিরেট স্বরে বলল, আর কিছু বলতে হবে না, চুপচাপ বসে থাকুন। ইদানিং বেশি কথা বলছেন আপনি। এই বলে আধির রাস্তার দিকে ধ্যান দেয়। গাড়ির এগোনোর কোনো উপায় নেই।
বড়সড় জ্যামে আটকে পড়েছে দুজন। এদিকে তৃতিকা আধিরের কথায় মুখ ভেঙচিয়ে চুপটি করে বসে থাকে। নজর তার জানালার বাহিরে রাস্তার কিনারায়। সেখানে একটা ফুচকাওয়ালা দাঁড়িয়ে সবাইকে ফুচকা দিচ্ছে। নিমিষেই তৃতিকার সকল ধ্যান জ্ঞান সেদিকে চলে যায়। কিছুক্ষণ এক নজরে সেসব দেখার পর সে আধিরের উদ্দেশ্যে বলল, শুনছেন, আপনি ফুচকা খান না? আধিরের নিস্পৃহায়তায় তৃতিকা ভারী দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আপনি থাকুন, আমি গিয়ে খেয়ে আসছি। এই পর্যায়ে আধির মুখ ফিরিয়ে তৃতিকার দিকে তাকায়। পরক্ষণেই জানালা পেরিয়ে নজর পড়ে রাস্তার উপরে একজন ফুচকাওয়ালাকে ঘিরে মানুষের উপচে পড়া ভিড়। অথচ এই দুপুরেও এমন দৃশ্য দেখে আধির বেশ অবাকই হলো। এদিকে তৃতিকা আগপাস না ভেবে গাড়ির দরজা খুলতে উদ্বিগ্ন হয়, কিন্তু কোনো মতেই খুলতে পারছে না। বিরক্ত হয়ে আধিরের উদ্দেশ্যে বলল, এটা কিভাবে খোলে, দ্রুত খুলে দিন। আধির তৃতিকার কথায় পাত্তা না দিয়ে বলল, ওসব খেতে হবে না, ওগুলো স্বাস্থ্যের জন্য ভালো না। আধিরের এহেন কথায় তৃতিকার মেজাজ খারাপ হলো। সব সময় কিসের এত স্বাস্থ্যবিধি? হাতে টাকা আছে, খাওয়ার জন্য আল্লাহর যথেষ্ট রুচি দিয়েছে, তাহলে আর কি লাগে? হায়াত মুরতের কথা বলা যায় নাকি? এই ভাবনায় সে আধিরের দিকে বিরক্তির চাহনিতে তাকিয়ে বলে, আপনাকে কেউ বলেছে আমার স্বাস্থ্য নিয়ে এত জ্ঞান দিতে? একটু আধটু এসব খেলে কিচ্ছু হয় না, উল্টো মন ভালো থাকে। আপনি প্লিজ দরজা খুলে দিন। আধির তৃতিকার কথায় কিছুটা বিরক্ত হয়েই ভারী শ্বাস ফেলে এবং তৎক্ষণাৎ তৃতিকার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। কিন্তু আচমকা আধিরকে নিজের এত সংস্পর্শে পেয়ে নিমিষেই তৃতিকার হুঁশ উড়ে যায়। আবার কিঞ্চিৎ ঢোক গিলে নিজেকে তৎক্ষণাৎই সামলে নেয়। এদিকে আধির একদম নির্বিকার। তৃতিকার হুঁশ ফিরতেই গাড়ি হতে বের হতে নিলে আধির আলতোভাবে তার হাত টেনে ধরে। তৃতিকা পিছন ফিরে তাকাতেই আধির বলল, একা যাওয়ার প্রয়োজন নেই, আমিও আসছি। এই বলেই সে তৃতিকার হাত ছেড়ে দেয় এবং নিস্পৃহে নিজেও গাড়ি হতে বেরিয়ে পড়ে। তৃতিকার পাশ ঘেঁষে আনমনে হেঁটে চলে রাস্তার ওপারে। সামনে যে জ্যাম আটকে রয়েছে তাতে অফিস ফিরতে আরও অনেক দেরি। আধিরের মনোযোগ এসবে থাকলেও তৃতিকার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। যদিও এই অনুভূতি সম্পর্কে সে স্পষ্টভাবে অবগত নয়, কিন্তু তার বেশ ভালো লাগছে। মন পুনরায় অনেক বেশি ফুরফুরে হয়ে গিয়েছে। দুজনে মিলে ফুচকাওয়ালার কাছে যেতে যেতেই ক্রমশই চারপাশের মানুষজনের ভিড় যেন কিছুটা কমে গেল। এতে আধির বেশ খুশিই হলো। পাবলিক প্লেসে এত মানুষের ভিড় তার পছন্দ নয়। একা থাকতেই তো সে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এখন এই তৃতিকার জন্য তার নিত্যদিনের অভ্যাসে কিছুটা পরিবর্তন এসেছে, যা হয়তো আধির নিজেও এখনো অবধি টের পায়নি। এদিকে তৃতিকা শুরুতেই গিয়ে ফুচকাওয়ালার উদ্দেশ্যে বলল, মামা বেশ ঝাল দিয়ে এক প্লেট ফুচকা বানিয়ে দিন। তৃতিকার কথা মতো লোকটি নিজের কাজে লেগে পড়ল। এদিকে আধির তাকিয়ে তাকিয়ে তার কাজগুলোর ধরন লক্ষ্য করল। খালি হাতে কী সব জিনিস মাখিয়ে নাড়াচাড়া করছে। দেখতেই আধিরের চোখ মুখ কুঁচকে এলো। আর চোখে বিষয়টা তৃতিকা খেয়াল করতেই সে আধিরের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, খবরদার খাবার নিয়ে কোনো উল্টোপাল্টা মন্তব্য করবেন না, আমার পেট খারাপ হলে আপনাকে দেখে নেব। তৃতিকার এহেন হুমকি স্বরূপ কথায় আধির বিস্মিত চোখে তার দিকে তাকায়। তৃতিকা সেসবে পাত্তা না দিয়ে নির্বিকারে ফুচকাওয়ালার কাছ থেকে প্লেট ভর্তি ফুচকা হাতে তুলে নেয়। যে পরিমাণে ঝাল দিয়েছে তাতে তৃতিকার মন এখনই উঠতে শুরু করছে। সে দ্রুত একটা ফুচকা হাতে নিয়ে মুখে পুরতে নিবে, এমন অবস্থায় থেমে যায়। আধিরের দিকে মুখ ফিরিয়ে ভুরু উঁচিয়ে বলে, খাবেন? আধির নিস্পৃহে এক প্রকার তাচ্ছিল্য করে বলে, বললামই তো আমি এসব খাই না। আধিরের এহেন কথার
সুরে তৃতিকার মেজাজ বিগড়ে যায়। দাঁত চেপে বিষয়টা সহ্য করলেও পরক্ষণে কি যেন ভেবে মৃদু মুচকি হাসে। ততক্ষণে সে একটা বড়সড় ফুসকার গোলা মুখের ভিতর পুরে দিয়েছে। টক মিষ্টি আর অত্যাধিক ঝালের স্বাদে তৃতিকার ইচ্ছে হলো আকাশে উড়ে যেতে। ঝালটা বেশি হলেও সে সয়ে নিল। ফুসকাওয়ালার উদ্দেশ্যে প্রচণ্ড উচ্ছ্বাসের সহিত বলল, উফ মামা, সেরা বানিয়েছেন। তৃতিকার এহেন অভিব্যক্তিতে বয়স্ক ফুসকাওয়ালা খুশিতে বিস্তৃত হাসে। অন্যদিকে আধীর দাঁড়িয়ে দাঁড়িয়ে কপাল কুঁচকে বিষয়গুলো শুধু দেখে যায়। এরই মধ্যে আচমকা তৃতিকার তার দিকে নজর ফিরিয়ে তাকায়। আরও একটা ফুসকা মুখে পুরে দিয়ে চিবোতে থাকা অবস্থাতেই আওড়ায়। একবার খেয়ে দেখলে এসবের মর্ম বুঝতেন মিস্টার খারস। তৃতিকার মুখভর্তি খাওয়ার তালে তার কথা ঠিক স্পষ্ট করে বুঝতে পারল না আধীর। তবে সে তৃতিকার এমন অভিব্যক্তিতে কিছুটা কড়া স্বরেই বলে, আস্তে খাও তৃতি। আধীরের কথা শেষও হয় না, তার পূর্বে তৃতিকা হুট করে এক আজব কাজ করে বসে। আধীর কথা বলার জন্য মুখ খোলা মাত্রই সে তার মুখের ভেতর আস্ত ফুসকা ঢুকিয়ে দেয়। নিমিষেই আধীর তার দিকে বিস্ময়ের চাহনিতে তাকায়, অথচ তৃতিকা তার নিজের উদ্দেশ্যে সফল হয়েছে ভেবে বিস্তৃত মুচকি হাসে। কিন্তু পরিস্থিতি নিমিষেই খারাপের দিকে চলে যায়। আকস্মাৎ এ ঘটনায় আধীর ফুসকাটা গিলে ফেললেও নিমিষেই তার ফর্সা মুখ ও চোখ লাল হতে শুরু করে। এমন সিচুয়েশনে চিল্লাচিল্লি করার মতো তার ব্যক্তিত্ব নয়, কিন্তু এত ঝাল সে তার জন্মের পর কোনোদিন খেয়েছে কিনা সন্দেহ। এদিকে আধীরের অদ্ভুত ভাবগতিকে তৃতিকার কপাল কুঁচকে যায়। সে আধীরের কাছে ঘেঁষে দাঁড়িয়ে চিন্তিত ভঙ্গিতে বলে ওঠে, কি হলো, আপনি এমন করছেন কেন? আধীর ঝাল সহ্য করতে না পেরে অন্যদিকে মুখ ফিরিয়ে তাকিয়েছিল। এদিকে তৃতিকার কথা শোনামাত্রই সে তার দিকে ফিরে তাকায়। দাঁতে দাঁত চেপে অত্যাধিক রাগের সহিত চাপা স্বরে তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, তৃতি, আমি অতিরিক্ত ঝাল খেতে পারি না। কাজটা একদম ঠিক করনি তুমি। আমার কিছু হলে তোমায় সোজা মেরে ফেলবো আমি। আধীরের এহেন কথায় তৃতিকার চোখে মুখের রং উড়ে ফ্যাকাশে হয়ে যায়। অস্ফুট স্বরে সে চিন্তিত ভঙ্গিতে আওড়ায়, পাকনামি করে এটা কি করলাম? তৃতি, আমি অতিরিক্ত ঝাল খেতে পারি না। কাজটা একদম ঠিক করনি তুমি। আমার কিছু হলে তোমায় সোজা মেরে ফেলবো আমি। আধীরের এহেন কথায় তৃতিকার চোখে মুখে রং উড়ে ফ্যাকাশে হয়ে যায়। অস্ফুট স্বরে সে চিন্তিত ভঙ্গিতে আওড়ায়, পাকনামি করে এটা কি করলাম? তৃতিকা বিস্ময়ে দাঁড়িয়ে আর আধীরের কাশতে কাশতে জান যায় উপক্রম। কি করবে না করবে, কি করবে না করবে তার কুল কিনারা না পেয়ে দ্রুতই ফুচকাওয়ালার কাছ থেকে এক গ্লাস পানি নিয়ে এলো। আধীরের উদ্দেশ্যে উদ্বিগ্নতার সহিত বলল, নিন নিন, তাড়াতাড়ি পানি খান। আধীর বেখেয়ালিতে গ্লাসটা হাতে নিতে চেয়েও থেমে যায় এবং তৎক্ষণাৎ কপাল কুঁচকে আওড়ায়, এসব নোংরা পানি আমি খাই না। এতে তো ঝালের জন্য একে তো ঝালের জন্য জানে বাঁচা মুশকিল তার, অথচ এমন পরিস্থিতিতেও বলছে এসব নোংরা পানি। তাই সে খেতে নারাজ। তৃতিকা বেশ অবাক হয়ে কপাল কুঁচকে বলল, আপনি পাগল নাকি? নিজের অবস্থা দেখুন একবার। পাগলামি না করে তাড়াতাড়ি পানি খান। আধীর চোখ রাঙিয়ে বলে, আমাকে নিয়ে আপনার বেশি বুঝতে হবে না। আধীর চোখ রাঙিয়ে বলে, আমাকে নিয়ে আপনার বেশি বুঝতে হবে না। গাড়িতে পানি আছে, আমি ওখান থেকেই। তৃতিকার চোখ মুখ বিরক্তিতে কুঁচকে যায়। এমন কি আছে এই পানিতে যে এত ঢং করতে হবে? তৃতিকা বিরক্তি নিয়েই ফুচকাওয়ালার উদ্দেশ্যে আওড়ায়, মামা, এই পানি কোথায় থেকে এনেছেন? ফুচকাওয়ালা এতক্ষণ তাকিয়ে তাকিয়ে দুজনের কাহিনী দেখছিল। সেও বুঝতে পারছিল না এদের কি করা উচিত। আচমকা তৃতিকার প্রশ্নে তিনি ইতস্তত স্বরে আওড়ায়,
ওই যে মামা, ওইখানে টিউবওয়েল আছে, ওইখান থাইকা আনা। চিন্তা কইরেন না, আমি ভালো পানি আনছি, কলের পানি একদম ফ্রেশ। ব্যক্তিটির কথায় তৃতিকা আশ্বস্ত হয়, কিন্তু আধির তা মানতে নারাজ। এরই মধ্যে তৃতিকা আধিরের মুখের কাছে গ্লাস ধরে আবারও বলে, শুনেছেন, একদম ভালো পানি, তাড়াতাড়ি খান, কিচ্ছু হবে না। বললামই তো আমি আধিরের কথা এবার আর শেষ হয় না। তৃতিকার মেজাজ বেজায় খারাপ হয়। সে আকস্মাৎ এক হাতে আধিরের গাল চেপে ধরে এবং অন্য হাতে গ্লাসটা নিয়ে সোজা আধিরের মুখে ধরে। সম্পূর্ণ পানিটা খাইয়ে সে ক্ষান্ত হয়। নিমিষে আধিরের চোখ মুখ কুঁচকে যায়। ঝালের জন্য না হলেও রাগে তার মুখ নিমিষেই রক্তিম হয়ে পড়ে। হিসহিসিয়ে চাপা স্বরে সে তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, তৃতি। তৃতিকা সেসবে বিশেষ কোনো পাত্তা না দিয়ে নিজের মতো উৎসুক কণ্ঠে বলে, ঝাল কমেছে? তৃতিকার এহেন অভিব্যক্তিতে আধিরের চোয়াল শক্ত করে কোনো মতে নিজেকে দমিয়ে ফুচকাওয়ালার টাকাটা দিয়ে দেয়। সেখানেও টাকা দেওয়া নিয়ে তৃতিকা বাধা সাধতে নিলে আধির আকস্মাৎ তার হাত চেপে ধরে, আড়ালে হাত ধরে খিঁচে নিজের পাশে দাঁড় করায়। তৃতিকা বুঝে যায় এই খারুশ এবার সত্যি রেগে বোম হয়ে গিয়েছে। সেও আর কথা বাড়ানোর সাহস পায় না। অন্যদিকে টাকা মিটিয়ে দিয়ে আধির তাকে এক প্রকার টেনেই রাস্তার অন্য পাশে নিয়ে নিজের গাড়ির কাছে আসে। তৃতিকাকে বসিয়ে দিয়ে নিজেও তৎক্ষণাৎ ড্রাইভিং সিটে বসে পড়ে। আধির দ্রুত গতিতে গাড়ি থেকে পানির ইনটেক বোতলটা বের করে, অনিমেষেই পুরোটা খালি করে দেয়। আধিরের এমন ভাবগতিতে তৃতিকা আরও বেশি ভীত হয়। আধিরের পানি খাওয়া শেষ হতেই তৃতিকা ইতস্তত স্বরে আওড়ায়, দেখুন, আমি আপনার ভালোর জন্যই সরি। তৃতিকার সম্পূর্ণ কথা শেষ হতে না হতেই আধির তীব্র রাগান্বিত চাহনিতে তার দিকে ফিরে তাকায় এবং আকস্মিক নিজের হাতে থাকা পানির বোতলটা দুমড়ে মুচড়ে নষ্ট করে ফেলে, যা দেখে তৃতিকার কলিজার পানি এমনিতেই শুকিয়ে যায়। কি যেন ভেবে সে আচমকা গাড়ির দরজা খুলতে উদ্বিগ্ন হয়, যা দেখা মাত্রই আধিরের কপাল কুঁচকে যায়। অথচ তৃতিকা ততক্ষণে নিজের মতো বলতে শুরু করেছে, বলছিলাম আমি হেঁটে হেঁটেই অফিসে চলে যাব। তৃতিকার কথা শেষ হতে না হতে আধির আকস্মাৎ তার দিকে এগিয়ে আসে। আচমকা নিজের এক হাত তৃতিকার পাশের দরজার গ্লাসে রেখে অন্য হাত রাখে তৃতিকার মাথার কাছে। শান্ত গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে তৃতিকার উদ্দেশ্যে চাপা স্বরে আওড়ায়, তৃতি, অতিরিক্ত কোনো কিছুই আমার পছন্দ নয়। সবসময় নিজের লিমিটে থাকার চেষ্টা করো। একে তো এসব সব সময় অতিরিক্ত পাকনামি করো, তার মাঝে তোমার অহেতুক জেদ আর তেজ তো আছেই। একদিন তোমাকে ধরে এমন শায়েস্তা করব, মাথা থেকে পাকনামি করার ভূত সারা জীবনের জন্য নেমে যাবে। আধির আর তৃতিকার মাঝে দূরত্বটা বেশ ক্ষীণ। আধিরের শীতল গম্ভীর আলাপন চাহনিতে তৃতিকার জান বেরিয়ে যাওয়ার উপক্রম। কোনো মতে চোখের পাপড়ি ঝাপটে সে আওড়ায়, সরি তো বললামই। তৃতিকার কথা শেষ হতে না হতে আধির নিস্পৃহে বলল, হুস, কথা কম বলবে। তৃতিকা ভীত চোখে আধিরের দিকে তাকিয়ে আকস্মাৎ সামান্য ঠোক গেলে ভেতরের আত্মা ছটফট করছে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য। এরই মধ্যে আচমকা তৃতিকাকে অবাক করে দিয়ে আধির তার কপালের আশেপাশের ছড়িয়ে থাকা ছোট চুলগুলো হালকা ফু দিয়ে উড়িয়ে দেয়। নিমিষেই তৃতিকা চোখ বুজে ফেলে। এদিকে আধির এক মুহূর্ত দেরি না করে তৃতিকা হতে সম্পূর্ণ সরে আসে। সম্মুখে তাকিয়ে দেখে যানবাহন পুনরায় স্বাভাবিকভাবে চলতে শুরু করেছে। সেও তাল মিলিয়ে গাড়ি স্টার্ট দেয়। এদিকে স্তব্ধ হয়ে বসে থাকে তৃতিকা, মনে মনে বিস্ময়ের সাথে আওড়ায়, এটা কি হলো? সরিয়ে গেল ভালো কথা, কিন্তু ফু দিয়ে চুল ওড়ানোর লজিক কি? অফিসের সর্বত্রে এক প্রকার কানাঘুষা চলছে। তৃতিকার মতো একজন অপক্ক মেয়ে কি করে আধির রায়ানের
চৌধুরীর মতো ব্যক্তির পিএ হতে পারে। যদিও বলা হয়েছে সাময়িক সময়ের জন্য, কিন্তু অফিসে এত সিনিয়র এমপ্লয়ি থাকার পরও কৃতিকাই কেন আধিরের পিএ এর বিষয়টা অফিসে অ্যানাউন্সমেন্ট করার পর হতেই এই আলোচনার সমালোচনার উৎপত্তি ঘটেছে। সবচেয়ে বেশি রাগে ফুঁসছে যারা, যদিও তার রাগের কারণ হয়তো সে নিজেও জানে না। শুরু হতেই কৃতিকাকে তুচ্ছ তাচ্ছিল্য করাই হয়তো এই ক্ষোভের মূল কারণ। তবে এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আধির কিংবা কৃতিকার। তাদের কাছে হয়তো এই বিষয়গুলো এখন অবধি পৌঁছায়নি, কেননা অফিসে আসা মাত্রই দুজনের নিজের যথাযথ কাজে লেগে পড়েছে। যথারীতি কৃতিকার স্থান হয়েছে আধিরের পাশের কেবিনেই, যেটা মূলত তার পূর্ববর্তী পিএ এর জন্য নির্ধারণ করা ছিল। অন্যদের ক্যাবিন থেকে আধিরকে না দেখা গেলেও তার ক্যাবিন হতে বেশ স্পষ্টভাবে আধিরকে দেখা যায়। তেমনি আধিরের ক্ষেত্রেও তাই। কৃতিকা নিজের যথাযথ কাজগুলো সব শেষ করে আধিরের কেবিনের দিকে এগিয়ে যায়। এতক্ষণ কাজের ফাঁকে কয়েকবার চোখ পড়েছিল তার দিকে, কিন্তু আধিরের এত গাম্ভীর্যতায় কৃতিকা বেশ অবাক হলো। তখনকার ঘটনার পর আধিরের সাথে তার একটি কথাও হয়নি। কৃতিকা আলগোছে অনুমতি নিয়ে আধিরের কেবিনে প্রবেশ করে, তবে এবার শুধু আধির হু হা ব্যতীত আর কোনো কথাই বলে না। ফাইলগুলো সাইন করাতে নিলেও সেই একই দৃশ্য চোখে পড়ে। নিমিষেই কৃতিকার চোখ মুখ কুঁচকে যায়। বিরক্তি নিয়ে রুম হতে বেরিয়ে যেতে যেতে মনে মনে আওড়ায়, বেটা সত্যিই একটা খারুস। সেই ঘটনা নিয়ে এখনো এত ভাব ধরে থাকার কোনো মানে হয়? ঠিক আছে, উনি কথা না বললে আমিও কথা বলবো না। কাজ শেষ করে কৃতিকা আগে আগেই অফিস থেকে বেরিয়ে আসে। আজ আধিরের জন্য অপেক্ষা করার বিন্দুমাত্র আগ্রহ তার নেই। তার হাত পা আছে, প্রয়োজনে হেঁটে হেঁটে যাবে, তবুও ওই খারুসের সাথে যাবে না। এই ভাবনায় সে চৌধুরী ম্যানশনের উদ্দেশ্যে রিক্সা নিয়ে বেরিয়ে পড়ে। আজ ইয়াশকে কিছুটা আগেই পড়িয়ে বাড়ি চলে যাবে, তারপর শান্তিতে নিজে পড়াশোনা শেষ করে সোজা ঘুম দেবে। কিন্তু চৌধুরী ম্যানশনে এলেই দেখে পরিস্থিতি আজ বেগতিকে। ইয়াশ ঈশানী বাড়িতে নেই। দুজনে কিছু প্রয়োজনে বাড়ির বাইরে গিয়েছে। হাফসা বেগম সহ ঈশানী দুজনই তাকে বিষয়টা জানানোর জন্য কয়েকবার ফোন করে, কিন্তু কৃতিকা ফোন ধরে না। এসব শোনা মাত্রই কৃতিকা ফোনটা চেক করে দেখে ফোন সাইলেন্ট মুডে আছে, যা দেখে সে নিজেই বেশ বিরক্ত হয়। এত দায়িত্ব জ্ঞানহীন চলাফেরা কি আদৌ তার কর্ম? এদিকে কৃতিকাকে আজ একা পেয়ে হাফসা বেগমের দিন বেশ জমে যায়। যথারীতি ইয়াশকে পড়াতে না পারলেও আধ ঘন্টার চেয়েও বেশি সময় তার হাফসা বেগমকেই দিতে হয়। আর সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে তখন, যখন হাফসা বেগম তাকে আচমকায় জিজ্ঞেস করে ওঠে, মা, একটা সত্যি কথা বলো তো, আমাদের আদিরকে তোমার কেমন লাগে? কৃতিকা শুরুতে ভেবে পায় না সে হাফসা বেগমকে কি জবাব দেবে। খানিকটা সময় নিয়ে হাফসা বেগমের উৎসুক দৃষ্টির দিকে তাকিয়ে থাকার পর ইতস্তত স্বরে আওড়ায়, ভালোই তো উনি, মন্দ নয়। শুধু ভালো নাকি অনেক ভালো? এবার কৃতিকার আরও বেশি দ্বিধা দ্বন্দ্বে পড়ে যায়। আধিরের মতো খারুসকে সে আর কত ভালো বলবে? জি, অনেক ভালো। এই পর্যায়ে হাফসা বেগম আকস্মিক বলে ওঠে, তাহলে দেখো তো মা, ছেলেটা এত ভালো হওয়ার পরও বিয়ে শাদী করছে না, এটা কি ভালো কথা তুমিই বলো? কৃতিকা কোনো মতে মাথা নাড়িয়ে আওড়ায়, না না, ওনার বিয়ে করা উচিত। নিজের মতে সবাই সায় পেয়ে হাফসা বেগম নিজের মতে সায় পেয়ে হাফসা বেগম বেশ খুশি হলো। পরক্ষণেই সে বলে উঠল, তুমি জানো ওর জন্য আমরা কত মেয়ে দেখেছি, সবাই সুন্দর মাশাআল্লাহ, কিন্তু তোমাকে আমার বেশ
মনে ধরেছে। আমি তোমার কথা আধিরকেও বলেছিলাম, কিন্তু সে বলল তুমি নাকি তার অনেক ছোট, হাঁটুর বয়সী, তাই বিয়ে করা সম্ভব না। নিরাশ হয়ে শেষমেশ তাই মানলাম, কিন্তু তারপর আর কাউকেই তেমন পছন্দ হচ্ছে না। মা, তোমাকে যেহেতু সবটাই বললাম, তাহলে একটা সাহায্য করতে পারবে? যদি তোমার মতোই একটা সুন্দরীর মেয়ের খোঁজ পাও, তবে আমাকে একটু জানিও। আমি জানি তোমার পছন্দ আরও বেশি ভালো হবে আধিরের জন্য। এক নিমিষেই হাফসা বেগমের এত সহজ সরল কথাবার্তায় তৃতিকা কেসে উঠল। কি বলবে সে নিজেও বুঝতে উঠতে পারল না। কোনো মতে হাফসা বেগমকে থামাতে বলে উঠল, জি অবশ্যই। অথচ একই সাথে মনে মনে তাচ্ছিল্য করে আওড়ায়, আমার ঠেকা পড়েছে এই খারুসটার জন্য। এখন নাকি আমাকেই মেয়ে খুঁজতে হবে। কে করবে ওই বুড়োকে বিয়ে? কপাল করে আমাকে পেয়েছিল দেখে আরও ডর্জন ডর্জন পাবে নাকি? এতই সহজ? আমি ছাড়া ওই খারসটার কপালে শাকচুন্নিও জুটবে না। কৃতিকা বেশ মেজাজ বিগড়ানো অবস্থাতেই চৌধুরী ম্যানশন হতে বেরিয়ে পড়ল। হুটহাট কারণ ছাড়াই তার বেশ রাগ হচ্ছে। রাগে মাথাটাই যেন পুরো ফেটে যাচ্ছে। এরই মধ্যে সে সিদ্ধান্ত নেয় আজ হেঁটে হেঁটেই বাড়ি যাবে। টিউশনি তো আর পড়ানো হলো না, তাই হেঁটে যাওয়াই ভালো উপায়। মূলত রাগ কমাতেই এটা তার উদ্ভট সিদ্ধান্ত। এই ভেবে তৃতিকা রাস্তার কিনারা দিয়ে হেঁটে চলছিল। চারপাশে বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতে চলেছে। অবশ্য অন্যান্য দিনের মতো আজ খুব বেশি সন্ধ্যা হওয়ার কথা নয়। তৃতিকার ধ্যান আশেপাশে নেই। সে যা মনে মনে ভাবছে তাতেই সে মগ্ন। জনবহুল রাস্তা পেরিয়ে কখন যে শুনশান গলিতে প্রবেশ করেছে তা সে নিজেও টের পেল না। অবশ্য টের পেলেও বা কি এসে যায়? তৃতিকা তো আর এই শহরের অন্ধকার দিকগুলোর সাথে এখনো পরিচিত হয়নি। তৃতিকা গলি পেরিয়ে বড় রাস্তার দিকেই যাওয়ার জন্য উদ্বিগ্ন। এরই মাঝে সে খেয়াল করে এই জায়গাটা বেশ অন্ধকার। দুপাশে বড় বড় দালান, আর মাথার উপর সরু জায়গাতেও ঝুলছে অসংখ্য কালো রঙের তার। অজান্তেই তার অদ্ভুত ভয় এসে তার মাঝে ভিড় জমায়। এটা কেন হলো তা নিয়ে সে নিজেও অবগত নয়, তবে নিমিষেই মনে হতে লাগলো তার বেখেয়ালি চলাফেরায় একটু সচেতন হওয়া উচিত। কখন কি হয়ে যায় বলা তো যায় না। এই ভাবনায় সে মাথাটা নুইয়ে দ্রুত পায়ে হাঁটতে লাগলো। এরই মধ্যে ব্যাগ হতে তার ফোনের রিংটন বেজে উঠল। কিছু সময়ের জন্য থেমে ফোনটা বের করতেই দেখে ছোট ফোনটার স্ক্রিনে স্পষ্ট করে লেখা, খারুশ রায়ান চৌধুরী। আধিরের কথা শুনে আজই সে তার ফোন নাম্বারটা সেভ করেছে, তবে এ সময় আধিরকে ফোন দিতে দেখে সে নিমিষেই তাচ্ছিল্যের সহিত মৃদু হাসে এবং কলটা রিসিভ করেই বলে, আসসালামু আলাইকুম। সালামের উত্তর দিবেন, নয়তো কল কেটে দেব। এই বলেই তৃতিকা থামে। এই কিছু সময় পর ফোনের অপর প্রান্ত হতে শীতল গম্ভীর এক আওয়াজ এলো, ওয়ালাইকুম আসসালাম। আধিরের কণ্ঠে তৃতিকা প্রশান্তির দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন বলুন কি বলবেন। তৃতিকার এহেন কথা শোনা মাত্রই আধির আচমকা ধমকের স্বরে বলে ওঠে, কোন সাহসে আবারও পাকনামি করে একা একা চলে গিয়েছেন? কতবার বলেছি আপনার এসব পাকনামি বন্ধ করুন। আচমকা আধিরের এহেন অভিব্যক্তিতে তৃতিকার কপাল কুঁচকে যায়। সেও বেশ কড়া স্বরে বলতে শুরু করে, যে সাহসেই যায় না কেন তাতে আপনার কি? সরি বলার পরও আপনার ভাব কমে না। আর আমাকে কি আপনার বাচ্চা মনে হয়? আপনার সাথে পরিচয় হওয়ার আগে কি আমি এই শহরে একা একা চলাফেরা করিনি? তাহলে এভাবে ধমকাধমকি করার কি আছে শুনি? এসব বিয়ে করে নিজের বউকে গিয়ে শোনাবেন, ঠিক আছে? আরেকবার যদি আমার সাথে এভাবে ধমকাধমকি করতে দেখেছি, তাহলে একেবারে দেখে নিব আপনাকে। হুমকি দিচ্ছেন? যদি এটাই ভাবেন তাহলে তাই। আধির মেজাজ গরম করে আরও দুটো কথা বলতে নেবে, ঠিক তার আগে তৃতিকা অদ্ভুত স্বরে অস্ফুট স্বরে আওয়াজ করে। ফোনের অপর প্রান্ত হতে নিমিষে আধিরের কপাল কুঁচকে যায়। সে সন্দিহান স্বরে বলে, তৃতি, ঠিক আছো?
তুমি? আধিরের কথা তৃতিকা শুনতে পেলেও উত্তর দেওয়ার মতো অবস্থা আর তার নেই। এক বলিষ্ঠ দেহের বিশাল থাবায় তার কান থেকে ফোনটা একজন ছিনিয়ে নেয়। একই সাথে তার পেছন হতে এক আগন্তুক এসে তার পেট ও মুখ শক্ত করে চেপে ধরে। তৃতিকা বিস্ময়ের সহিত খেয়াল করে দেখে চারপাশে একে একে রুমালে মুখ পেঁচানো আরও কয়েকজন ছেলে তাকে ঘিরে রেখেছে। এই পর্যায়ে তৃতিকার চোখে জল চলে আসে। অন্ধকারে ভয়টা যেন আরও বেশি তীব্র হয়। সে চেঁচাতে চাইলে তার মুখে চেপে রাখা হাতটা আরও বেশি দৃঢ় হয়। অন্যদিকে তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি ফোনটা লাউডস্পিকারে দেওয়া শেষবারের মতো শুনতে পায় আধিরের চিন্তিত কণ্ঠস্বর। এই তৃতি, কি হয়েছে তোমার? কোথায় আছো তুমি? সব কিছু। আধিরের কথা শেষ হয় না তার পূর্বে আকস্মাৎ লোকটি তৃতিকার সামনে দাঁড়িয়ে কলটা কেটে দেয় এবং তৃতিকার দিকে তাকিয়ে অদ্ভুত এক কুৎসিত হাসিতে মেতে ওঠে। তার হাসিতে যুক্ত হয় চারপাশের বাদবাকি লোকগুলোর বিশ্রী হাসির শব্দ। এই তৃতি, কি হয়েছে তোমার? কোথায় আছো তুমি? সব কিছু। আধিরের কথা শেষ হয় না তার পূর্বেই আকস্মাৎ লোকটি তৃতিকার সামনে দাঁড়িয়ে কলটা কেটে দেয় এবং তৃতিকার দিকে তাকিয়ে অদ্ভুত এক কুৎসিত হাসিতে মেতে ওঠে। তার হাসিতে যুক্ত হয় চারপাশের বাদবাকি লোকগুলোর বিশ্রী হাসির শব্দ। ফোনটা কেটে যেতে আধিরের চোখ মুখ কুঁচকে যায়। সে বেশ অবাক হয় এতে। যেন তৃতিকার আশপাশটা ঠিক নেই, হয়তো তৃতিকাও ঠিক নেই। কিছু তো একটা ঘটে গিয়েছে এই মুহূর্তে। সে আবারও তৃতিকার নাম্বারে কল করতেই তার বরাবর কেটে দেওয়া হয়। আধিরের আর বুঝতে বাকি নেই সে যা ভাবছে ঘটনা ঠিক তেমন কিছুই। আধির একটুও সময় দেরি না করে দ্রুত এক বিশেষ নাম্বারে ফোন করে এবং খানিকটা চিন্তিত গম্ভীর স্বরে সে ব্যক্তির উদ্দেশ্য বলে, একটা ফোন নাম্বার দিচ্ছি, দ্রুত এই নাম্বারের লোকেশন ট্র্যাক করো, দ্রুত করবে, নয়তো পরবর্তীতে ফোন সুইচ অফ হয়ে যেতে পারে। চারপাশে ঘন অন্ধকার নেমেছে। একটা বদ্ধ পরিত্যক্ত গোডাউনের ময়লামাখা মেঝেতে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে তৃতিকা। মাথার উপর ঝুলছে হলুদ রঙের ছোট্ট একটা বাল্ব। চোখে মুখে ভয় আতঙ্ক বিরাজ করলেও রাগটাও যেন তার বড্ড বেশি। মুক্তি পাওয়ার জন্য ছটফট করছে সে। যেন ছাড়া পেতেই সামনে দাঁড়িয়ে থাকা এক বিশেষ ব্যক্তিকে ভীষণ পেটাবে। শুরুতে তৃতিকা বুঝতে পারছিল না তার সাথে ঠিক কী হচ্ছে। শুরুতে এতগুলো লোক তাকে ঘেরাও করলো, তারপর ক্লোরোফর্ম মাখা রুমাল তার মুখে চেপে অচেতন করে এই জায়গায় নিয়ে এলো। কিছুক্ষণ পরে থাকার পর যখন তার জ্ঞান ফিরল তখনই বাদবাকি বিষয়গুলো তার কাছে স্পষ্ট হলো। সেই রাফসান আর তার ভার্সিটির সিনিয়র মিলেই এই কাজ করেছে। আর আশ্চর্যজনক ব্যাপার, এই কাজের সাথে দুজন মেয়েও রয়েছে যারা তৃতিকাকে তাদের সাথে মিলেই নানান অপমান করেছে। তৃতিকার বিস্ময়ে যেন কাটছে না। মানুষ এতটা জঘন্য কি করে হতে পারে? সবচেয়ে বেশি ঘৃণা হচ্ছে রাফসানের প্রতি। আজ সকালে যে মানুষটা এত ভালো ব্যবহার করলো সেই এখন এসব কাজের মূল লিডার। তৃতিকার রাগে বিস্ময়ে চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। এদিকে একপাশে বড়সড় টেবিলের উপর নানা খাবারের পাশাপাশি নেশাজাতীয় দ্রব্য দিয়ে পার্টি করছে পুরো দল। মাঝে মধ্যে অবশ্য তৃতিকাকে দূর হতে চেয়ে দেখতে দেখতেই বিশ্রী হাসিতে মেতে উঠছে। অন্যদিকে রাফসান সহ আরও একটা ছেলে তৃতিকার দিকে এগিয়ে আসে। রাফসান তৃতিকার সামনে হাঁটু গেড়ে বসে তার মুখের কাছে মুখ নিয়ে আওড়ায়, জান কেমন লাগছে? রাফসান একথা বলতে না বলতে তৃতিকা আকস্মাৎ তার মুখে থুতু ছুঁড়ে মারে। নিমিষেই রাফসান চোখ মুখ কুঁচকে পাশে মুখ ফিরিয়ে নেয়। তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার রাগে তার দিকে
ধেয়ে এলে রাফসান তাকে আটকায় এবং বিস্তৃত জোরপূর্বক হেসে তৃতিকার উদ্দেশ্যে চাপা স্বরে বলে, ওকে আগে আমি খাবো, তারপর তোরা। এর আগ পর্যন্ত আমি ছাড়া ওকে কেউ স্পর্শও করবি না। রাফসানের এহেন কথায় তৃতিকা অবাক চোখে তার দিকে তাকায়। মাথা কাজ করছে না এই মুহূর্তে সে এদের থেকে কিভাবে বাঁচবে। এরই মধ্যে রাফসানের কথা হয়তো শুনতে পেয়ে মেয়েদের মাঝে একজন জোর গলায় বলে ওঠে, ওকে ভালো মতো ট্রিটমেন্ট দিবি, শালীর শরীরের যত তেজ আছে সব নামিয়ে দিবি। শিক্ষিত ভদ্র পোশাকের ভেতরে যে কারো এত কুৎসিত রূপও থাকতে পারে তৃতিকা তা কল্পনাও করেনি। একটা মেয়ে হয়ে কিভাবে সে এই কথাগুলো বলতে পারলো। তৃতিকার চোখ বেয়ে আবার আপনা আপনি জল নেমে এলো। কান্নায় তার বুক ভার হয়ে এসেছে। যা দেখা মাত্রই রাফসান মৃদু হেসে বলল, ভয় পাচ্ছ জান? মোটেও ভয় পেও না, আমি তোমার সাথে যাই করব অনেক যত্ন নিয়ে করব, দেখবে তুমি একটুও ব্যথা পাবে না। তুমি এত সুন্দর না হলে কি তোমাকে আমি পছন্দ করে এখানে নিয়ে আসি? এই বলতে না বলতেই রাফসান তৃতিকার দিকে হাত বাড়ায়। তৃতিকা বিস্ময়ে কেঁপে ওঠে নিমিষেই। তবে যেমনি অত্যাধিক রাগে চিৎকার করতে নিয়েছে অমনি রাফসান তার বুকের ওড়নাটা টান দিয়ে খুলে ফেলে এবং তৎক্ষণাৎ তৃতিকার মুখ জড়িয়ে এক হাতে তার গলা চেপে আওড়ায়, শালি বেশি বেয়াদবি হয়েছ, এমন হাল করব না তোর, বেঁচে থাকতেই ঘৃণা হবে, নিজ ইচ্ছেই মরবি তুই। তৃতিকার দম বেরিয়ে আসার উপক্রম, চোখ বেরিয়ে জল গড়িয়ে পড়ছে অনবরত, কিন্তু বলার মতনও ক্ষমতা নেই, কারণ তার মুখ এমনভাবে বেঁধেছে যে গাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। এদিকে তৃতিকার দশা যখন ক্রমশই অবনতির দিকে, তখন পাশ থেকে ছেলেটা এসে রাফসানকে থামিয়ে বলল, রাফসান আস্তে, এখনই মরে টরে গেলে সমস্যা হয়ে যাবে। ছেলেটির কথায় রাফসান থেমে যায়। তৃতিকার দিকে কড়া নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বিস্তৃত মুচকি হাসে, অতঃপর হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে বলে, সেটাই, শালীর তেজ বেশি, জ্যান্ত খেতে না পারলে মজা কিসের। এই বলা মাত্রই রাফসান তৃতিকার বক্ষদেশে হাত স্পর্শ করায়। স্পর্শকাতর স্থানে ছুঁয়ে দিতে তৃতিকা ফুঁপিয়ে কেঁদে ওঠে। আকুতি ভরা টলটলে চোখ জোড়ায় হাজার কথা ভেসে উঠলেও তারা কেউই তা বোঝে না। তৃতিকা বিস্ময়ে সম্পূর্ণ অবশ হয়ে যায়, যেন এই তো তার জীবনের ইতি ঘটে গিয়েছে। অন্যদিকে রাফসানের পাশাপাশি অন্য ছেলেটিও চোখের নানান কুরুচিপূর্ণ ইশারায় একে অন্যের দিকে তাকিয়ে হেসে ওঠে। এই পর্যায়ে রাফসান আচমকা তৃতিকার গলার কাছে আঙুল বুলিয়ে স্পর্শ করে। তৃতিকা চোখ মুখ খিচে অঝরে জল ফেলে। অনেক কিছু বলার চেষ্টা করেও কোনো লাভ হয় না, তার কোনো কথাই স্পষ্ট শোনা যায় না, শুধুমাত্র সে এভাবেই ছটফট করে যায়। এদিকে রাফসান ততক্ষণে তৃতিকার কাঁধ হতে জামার হাতার এক অংশ টান দিয়ে ছিঁড়ে ফেলেছে এবং তৃতিকাও ধীরে ধীরে অচেতন হতে শুরু করেছে। এসব সহ্য করার আগে তার মরে যাওয়াটাই যেন সবচেয়ে ভালো উপায়। রাফসান আরও কিছু করতে উদ্যত হতে না হতেই আচমকা গোডাউনের চারপাশে অদ্ভুত শব্দ হতে শুরু করে। তারা দুজন চমকে দলের বাকি সদস্যদের দিকে তাকায়। তারাও বিস্ময়ের নজরে বোঝার চেষ্টা করে কি ঘটছে। এখানকার লোকেশন তো সহজে কারো পাওয়ার কথা নয়, তাহলে এখানে কেই বা কিভাবে আসবে? সবার এই চিন্তাভাবনার মাঝে আচমকা রাফসান সবার উদ্দেশ্য বলে, ওর ফোন কোথায়? ওর ফোন সুইচ অফ করেছিলি তোরা? রাফসানের এহেন কথা শুনে একজন দ্রুত তার পকেট থেকে তৃতিকার ফোনটা বের করে এবং তাকিয়ে দেখে ফোন এখনো চালু রয়েছে। বন্ধ করতে তো সে ভুলেই গিয়েছিল। ছেলেটি ভয়ার্ত চোখে রাফসানের দিকে তাকিয়ে বলে, ভাই ভুল হয়ে গিয়েছে, মাফ করে দেন। ছেলেটি এহেন কথা শুনে রাফসানের আর হুঁশ থাকে না। সে তেড়ে যায় ছেলেটিকে মারার জন্য। যা দেখা মাত্র চারপাশের বাকি লোকজন সব এগিয়ে আসে। এটা নিজেদের মাঝে মারামারি
করার মতো পরিস্থিতি নয়। যতদূর সম্ভব এখান থেকে পালাতে হবে। তারা সবাই ভয়ঙ্কর বিপদে পড়েছে। আজ পালাতে না পারলে জেল অবধি যাওয়াটাও অসম্ভব হবে না। যথারীতি তারা কৃতিকাকে ফেলে রেখে নিজেদের মতো গোডাউনের মেইন গেট ব্যতীত বাকি রাস্তা দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। কারণ কেউ যদি এসে থাকে তবে মেইন গেট দিয়েই আসবে, এটাই তাদের বর্তমান ভাবনা। কিন্তু তাদের সব চেষ্টায় ব্যর্থ হয়। কয়েকজন ভিন্ন রাস্তা দিয়ে বাহিরে প্রবেশ করলেও আচমকা পুলিশ এসে তাদের ধরে ফেলে। নিমিষেই তারা বুঝে যায় আজ তারা পুরোপুরি ফেঁসে গিয়েছে। বাদবাকি গোডাউনের ভেতর থাকা রাফসান সহ বাকিরা কিছু করবে তার পূর্বেই গোডাউনের মেইন দরজায় ভয়ঙ্কর শব্দ হতে লাগলো, যেন প্রচণ্ড শক্তি দিয়ে তারা ভাঙার চেষ্টা চালাচ্ছে। সকলে বাঁচার জন্য পাগল প্রায় হয়ে চেঁচিয়ে ওঠে, কিন্তু তার আগেই পুলিশের একদল সহ আধির গোডাউনে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এতজন পুলিশকে দেখেই সবাই সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। অন্যদিকে কৃতিকা নিভু নিভু ঝাপসা চোখে তেমন কিছুই স্পষ্টভাবে দেখতে পায় না, শুধু চারপাশের চেঁচামেচি শুনে যায়। এরই মধ্যে আধিরের নজর পড়ে শুরুতে রাফসানের দিকে। তাকে দেখে আধির খুব বেশি একটা অবাক হয় না, যেন জানাই ছিল এমন কিছুরই সম্মুখীন হতে হবে। আধির একজন পুলিশকে চোখের ইশারায় রাফসানকে চিহ্নিত করে কিছু একটা বুঝিয়ে দেয়। অতঃপর সে এসব হতে নজর সরিয়ে আশেপাশে তাকিয়ে দেখে কৃতিকা কোথায় রয়েছে। আচমকা দূরের কোণায় কৃতিকাকে পড়ে থাকতে দেখে সে তার কাছে ছুটে যায়। তার এমন বিধ্বস্ত অবস্থা দেখে আধির প্রচণ্ড অবাক হয়। বিশেষ করে কৃতিকার জামার অংশ ছেঁড়া দেখা মাত্রই তার চোখ মুখ শক্ত হয়। চোয়াল শক্ত করে নিমিষেই পেছনে ফিরে চেঁচিয়ে বলে ওঠে, কে করেছে এসব? ওর এই অবস্থা কে করেছে? পুলিশ সবগুলো ছেলে মেয়েকে ঘেরাও করে নিজেদের কাজ করছে। আচমকা আধিরের কণ্ঠস্বরে সকলেই চমকে ওঠে। কেউ বুঝে উঠতে পারে না এই মুহূর্তে কি বলবে। সকলেই পুলিশের কাছে মাপ চেয়ে আকুতি মিনতি করে চলেছে। হঠাৎ আধিরকে নজরে পড়তেই তারা ভেবে নেয় এটা কৃতিকার গার্ডিয়ান। যথারীতি নিজেদের ভালো সাজাতে তারা প্রত্যেকে আচমকা নিজেদের রূপ পাল্টে রাফসানের দিকে ইশারা করে একজন সরাসরি বলে ফেলে, কাজটা রাফসানই করেছে। রাফসান বন্ধুদের এভাবে রূপ বদলাতে দেখে অবাক হলেও তার আর করার কিছুই নেই। আধিরের মেজাজ নিমিষেই আরও বিগড়ে যায়। কোনো মতে দাঁতে দাঁত পিষে রাফসানকে এক নজরে দেখে নেয়। অন্যদিকে রাফসান পুলিশের হাতে বন্দী অবস্থাতেই আধিরের উদ্দেশ্যে বলতে থাকে, স্যার মাফ করে দিন, এমন কাজ আর কোনো দিনও করব না স্যার, প্লিজ। আধির তার কথা শোনার প্রয়োজন মনে করে না। নজর ফিরিয়ে কৃতিকার দিকে তাকিয়ে দ্রুত তার হাত পা ও মুখের বাঁধন খুলে দেয়। নিজের পরনের কালো রঙের ব্লেজারটা তার গায়ে জড়িয়ে দিয়ে আওড়ায়, কৃতি চোখ খোলো, আমার কথা শুনতে পাচ্ছ? তোমার কিচ্ছু হয়নি, তুমি একদম ঠিক আছো। এই দেখো আমি এসেছি, তোমার কিছুই হতে দেব না আমি। আধির কথাগুলো কিছুটা নমনীয়তার স্বরেই আওড়ায়, কিন্তু কৃতিকা হতে কোনো রেসপন্স আসে না। সে চেতন অবচেতনের মাঝামাঝি পর্যায়ে রয়েছে, যে কোনো সময় জ্ঞান হারাতে পারে। আধির বিষয়টা বুঝতে পারে, তাকে দ্রুত নিজের পাজাকোলায় তুলে নেয় আর কৃতিকার নিমিষেই তার সম্পূর্ণ ভর আধিরের উপর ছেড়ে দেয়। আধির দ্রুত গতিতে ড্রাইভ করছে, তবে আজ তার গন্তব্য কৃতিকার বাড়িতে নয় বরং চৌধুরী ম্যানশনে। কৃতিকা এক প্রকার অর্ধচেতন অবস্থায় তার কাঁধে মাথা ঠেকিয়ে বসে রয়েছে। একই সাথে বিড়বিড় করে অনেক কথা বলে যাচ্ছে, তার কোনোটাই আধির স্পষ্ট বুঝতে পারছে না। কিন্তু খানিকক্ষণ বাদে বাদে কৃতিকার ফুঁপিয়ে ওঠায় সে তাকে নিয়ে বেশ চিন্তিত। আধি কৃতিকার দিকে এক পলক তাকিয়ে ভারী শ্বাস ফেলে আওড়ায়, বেশি পাকনামি করার ফল এসব। পরক্ষণেই তার কি যেন মনে হতে সে আচমকা গাড়ি থামায়। সে কৃতিকাকে নিয়ে চৌধুরী বাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু হুট করে মাঝ রাস্তায় সে তার গন্তব্যের রাস্তা পরিবর্তন করে।
না, সে এখন আর চৌধুরী ম্যানশনে যাবে না। তাতে এই মুহূর্তে তৃতিকাকে নিয়ে নিজের ফ্ল্যাটেই যেতে হবে। এটাই ঠিক হবে। তৃতিকাও আজ রাতটা তার ওখানে নিরাপদে থেকে যাবে। তেমনি সে তার নিজের কাজটাও সময় মতো করে নিতে পারবে। আবার আলাদা কোনো সমস্যাও হবে না। এই ভাবনাতে আধির গাড়ি ঘুরিয়ে শহরের ভিআইপি এরিয়ার দিকে যেতে শুরু করে। সেখানেই 12 তলার এক বিশাল বিলাসবহুল অ্যাপার্টমেন্টে তার বসবাস। আধির তৃতিকাকে ওখানেই বিধ্বস্ত অবস্থাতেই নিজের ফ্ল্যাটে নিয়ে আসে। নিজের রুমে তৃতিকাকে বিছানায় আলগোছে শুয়ে দেয়। অতঃপর একটা টুল টেনে এনে তৃতিকার মাথার কাছে বসে। তৃতি, ট্রাই টু মি নর্মাল। কিছুই হয়নি তোমার, একটু স্বাভাবিক হও প্লিজ। তৃতিকার বিধ্বস্ত চাহনি ছিল দূর কোনো অজানায়। সে আধিরের কথা শোনা মাত্রই পাশে ফিরে তাকায়। এবার সে আধিরের উপস্থিতি অনুভব করে। চারপাশটায় একবার নজর বুলিয়ে আধিরের উদ্দেশ্যে আওড়ায়। এটা কোন জায়গা? কোথায় নিয়ে এসেছেন আমাকে? তৃতি, এটা আমার নিজস্ব ফ্ল্যাট, চিন্তা করো না, আমি তোমার সাথেই আছি। আধিরের এহেন অভিব্যক্তিতেও তৃতিকা ঠোঁট চেপে আওড়ায়। বাড়ি যাব আমি। তৃতিকার মানসিক অবস্থা সম্পর্কে আধির ঠিকই বুঝতে পারে। যথারীতি সে তৃতিকার একটা হাত নিজের কাছে টেনে মুঠো বন্ধ করে আওড়ায়। বললাম তো আমি আছি তোমার সাথে, আমার প্রতি একটু ভরসা রাখো প্লিজ, তুমি এখানে একদম নিরাপদ। আধিরের কথাগুলো তৃতিকা মনোযোগ দিয়ে শোনে, তবে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকার পরই আচমকা ফুঁপিয়ে কেঁদে ওঠে এবং পাশে মুখ ফিরিয়ে নেয়। আধির এসব দেখে দীর্ঘশ্বাস ফেলে। তৃতিকার হাতটা আরো শক্তভাবে আঁকড়ে তার উদ্দেশ্যে নমনীয় স্বরে আওড়ায়। তৃতি, বি স্ট্রং, কিচ্ছু হয়নি তোমার, তুমি। আধিরের কথা শেষ হতে না হতে তৃতিকা আধিরের দিকে মুখ ফিরিয়ে তাকায়, কান্না আটকে ঠোঁট চেপে বলে, ওরা আমার গায়ে হাত দিয়েছে। ওই শয়তানটা আমার বুকে অনেক বাজেভাবে স্পর্শ করেছে। এই বলে সে ঠোঁট উল্টে ফুঁপিয়ে কেঁদে ওঠে। অন্যদিকে আধির বিস্ময়ের সাথে তার দিকে তাকিয়ে থাকে। ক্রমশই তার ফর্সা ত্বক চাপার আগে দারুণ রক্তিম বর্ণ ধারণ করে। কোনো মতে নিজেকে স্বাভাবিক রেখে সে তৃতিকাকে বোঝানোর উদ্দেশ্যে তার মাথায় আলতোভাবে হাত রাখে। এলোমেলো চুলগুলো কপালের আশপাশ হতে সরিয়ে দিয়ে তৃতিকার উদ্দেশ্যে বলল, একদম চিন্তা করবে না, যে যা করেছে তার ফল ঠিক তেমনই পাবে। শক্ত গলায় এইটুকু বলে আধির আকস্মাৎ তৃতিকার কপালে আলতোভাবে ঠোঁট ছোঁয়ায়। পরিস্থিতি এমন যে এই বিষয়টা তাদের দুজনের কাছেই খুবই সামান্য মনে হয়, যার ফলে এটা নিয়ে কারো মাঝেই বিশেষ কোনো প্রতিক্রিয়া ঘটে না। উল্টো আধির তৃতিকার উদ্দেশ্যে বলল, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, ড্রেসের যা অবস্থা তাতে চেঞ্জ করা প্রয়োজন। তুমি চাইলে আমাকে একটু সময় দাও, আমি না হয় তোমার বাসা থেকেই আই থিঙ্ক ওখানে যাওয়ার চেয়ে মার্কেট থেকে নিয়ে আসাটাই ইজি হবে, আমি বরং তাই করছি। তৃতিকাকে বিন্দুমাত্র কিছু বলার সুযোগ না দিয়ে আধির ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ে। রুম হতে চলে যেতে নিয়েও আবার থমকে দাঁড়ায়। আচমকা কিছু একটা ভেবে নিয়ে তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, শাড়ি পরবে? আচমকা এহেন কথায় তৃতিকা কিছুটা উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকায়। আধির আবারও বলে, আমার কাছে আমার মায়ের কিছু শাড়ি রয়েছে, নতুন হলেও এগুলোর বয়স বেশ পুরনো। আমার মা বাঙালি ছিল না, বিধায় তার খুব একটা শাড়ি ছিল না, তবে যে কয়টাও ছিল তা সে খুব বেশি পরেওনি। তার মাঝে কয়েকটা আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি। হয়তো ওখানে দু একটা সুতি শাড়িও পেয়ে যাব। আই থিঙ্ক আজ রাতটার জন্য খুব বেশি অসুবিধা হবে না তোমার। তৃতিকার বিশেষ কিছু বলার মতো মন মানসিকতা নেই। আধির তার নিস্তব্ধতাকেই উত্তর পেয়ে যায়। দ্রুত রুমের কাভার্ড খুলতেই নজরে পড়ে তার সারি সারি ইস্ত্রি করা নানান সব ফর্মাল ড্রেস। এসব পেরিয়ে কাভার্ডের এক পাশে বিশেষভাবে সাজিয়ে গুছিয়ে কিছু জামা কাপড় রাখা রয়েছে, যার মাঝে কয়েকটা পুরনো ডিজাইনের তবে বেশ দামি কিছু শাড়ি দেখা মিলল। আধির তার মাছ থেকে খুঁজে একটা সুতি শাড়ি বের করে
সিম্পল অফ হোয়াইট কালারের শাড়ির মোটা পাড়টা শুধু গাঢ় লাল রঙের। তৃতিকার জন্য আধিরের কাছে এই শাড়িটি একদম ঠিকঠাক মনে হলো। শাড়ির বয়স পুরনো হলেও দেখতে একদম চকচক করছে। তার মা জীবন দশায় দু একবার পরেছিল কিনা সন্দেহ। আধির তৃতিকার জন্য শাড়ি ও তার সাথে বাদবাকি লাল রঙের ব্লাউজ আর সায়া বের করে এগুলোও তার মায়ের। তার মা ব্রিটিশ হলেও ছেলের জন্য একটা বাঙালি বউয়ের ভীষণ শখ ছিল তার। যথারীতি মৃত্যুর বহু বছর আগেই সে আধিরকে বলেছিল এসব শাড়ি সে তার বউকে দেবে। তাই তার কখনো কিছু হয়ে গেলে এগুলো যেন নিজের কাছে যত্ন করে রাখে, যে কারণে আজও এসব আধিরের কাছে বেশ যত্নের সাথেই রয়েছে। বিয়ের প্রতি তার ন্যূনতম আগ্রহ না থাকলেও মায়ের কথা সে ঠিকই রেখেছে। একই সাথে তার মা তৃতিকার মতোই সিমসাম গড়নের ছিল বিধায় এসব তার গায়ের সাথে একদম খাপে খাপ মিলে যাওয়ার কথা। আধির এই বিশ্বাসেই জিনিসগুলো তৃতিকাকে দিয়ে পরক্ষণে নিজের জন্য একটা ক্রাশ কালারের ট্রাউজার ও কালো রঙের টি শার্ট বের করে রুম থেকে বেরিয়ে পড়ে। তৃতিকা যে রুমে রয়েছে সেটা তার নিজস্ব থাকার রুম, তবে এছাড়াও এই ফ্ল্যাটে আরও কয়েকটা রুম রয়েছে। আজ না হয় সেগুলোর মাঝেই একটাই থাকবে। আধিরের সিল্কি ভেজা চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে, পরনে টি শার্ট আর কালো ট্রাউজার। এই রূপে তাকে দেখতেও বেশ আকর্ষণীয় লাগছে, অথচ কপালে তার চিন্তার ছাপ ও চোখে মুখে চিরপরিচিত গাম্ভীর্যতা। সদ্য গোসল করায় কালো টি শার্ট ও তার ফর্সা অ্যাবসের সাথে লেগে রয়েছে, ফলে সে সবের দৃঢ় ভাঁজগুলোও বেশ খানিকটা স্পষ্ট। এছাড়া হাতের বাইসেপ আর মার্সেলগুলো কম আকর্ষণীয় নয়। অবশ্য তার এই রূপ দেখার সৌভাগ্য খুব মানুষেরই কম মানুষেরই হয়েছে, কেননা এমন পোশাকে শুধু তাকে এই ফ্ল্যাটেই দেখা যায়। এখানে সে নিজের মতো চলে, যখন যেটাই স্বাচ্ছন্দ্যবোধ হয় তখন তাই করে তাই পরে। আধির ব্যস্ত ভঙ্গিতে টেবিলে রাতের খাবার গোছাচ্ছে। রান্নায় যে সে বেশ পটু তেমন নয়, নিজের জন্য যতটা রেঁধে খাওয়া যায় সে ঠিক তেমনটাই খায়, যার ফলে আজ সে পড়েছে মহা বিপত্তিতে। নিজের জন্য না হয় যা তা রেঁধে খায়, কিন্তু তৃতিকার জন্য কি করবে? পরক্ষণেই নেট ঘাটাঘাটি করে দ্রুততম সময়ে যা বানানো যায় তাই রেঁধেছে। আপাতত চিন্তিত ভঙ্গিতে এক হাতে টেবিল গোছাচ্ছে আর অন্য হাতে সাদা তোয়ালে দিয়ে নিজের চুল মুছে যাচ্ছে। দুটোই সে করছে সমান তালে। এরই মধ্যে আচমকা তৃতিকার আগমন ঘটে। তৃতিকার আবির্ভাব যেন আধিরের জন্য এক অদ্ভুত দণ্ডের প্রতিচ্ছবি হয়ে উঠল। অলংকারহীন, তবুও চোখ ফেরানো দায়। সদ্য গোসল শেষে সে দাঁড়িয়েছে বিধ্বস্ত চেহারায়। ভেজা শরীর জুড়ে পানির অসংখ্য বিন্দু চিকচিক করছে ঘরের ম্লান আলোয়। লাল পাড়ে অফ হোয়াইট শাড়ি তার ভিজে দেহের সাথে লেপ্টে গিয়ে তাকে এদিকে ভীষণ অসহায় তো অন্যদিকে অদ্ভুত আকর্ষণীয় রূপে মুগ্ধ করেছে। ভিজে চুলগুলো কোমর অবধি ঠেকেছে, সেখান থেকেও টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে মেঝের উপর, যার প্রতিটি মৃদু শব্দে আধির নানান অজানা আবেশে ডুবে যাচ্ছে। এই প্রথম সে কোনো নারীর জন্য এভাবে স্তব্ধ মূর্তির ন্যায় দাঁড়িয়ে। এই প্রথম কোনো রমণীর বিধ্বস্ত রূপের সৌন্দর্য তার অন্তরাল ক্রমশই অজানা অনুভূতির ঝড়ে তোলপাড় হচ্ছে। অথচ তৃতিকার চোখে মুখে গোসলের পরশ নেই, বরং কান্নার দাগ স্পষ্ট। লালচে ফোলা ফোলা চোখের চারপাশে জমাট বেদনা স্পষ্টতরই তা প্রকাশ পাচ্ছে। চোখের কোণে জমে থাকা অশ্রুর আভা তাকে করেছে আরও নিস্তেজ। টানা কান্নায় নাকের পাটা ফুলে গিয়েছে।
তার রঙও লালচে হয়ে উঠেছে, অথচ এসবই যেন আধিরকে আরো বেশি বিধ্বস্ত করে তুলল। চুল মুছবার প্রতি সামান্য মনোযোগও ছিল না তৃতিকার, ফলে তার বিধ্বস্ত অবয়ব আরও স্পষ্ট হয়ে ধরা দিল, যেন পৃথিবীর সমস্ত বেদনা তার শরীর আর মুখাবয়বে মিশে গিয়ে তাকে এক দুর্বার ক্লান্তির প্রতিমা বানিয়েছে। কিন্তু এর ভেতরেও এক অধিকার সরি তার ভিতরেও এক অস্বীকার করা যায় না এমন আবেদন লুকিয়ে আছে। চোখের জলে ভেজা দৃষ্টি, পানিতে ঝলমল করা গায়ের কণাগুলো তাকে ভিন্নভাবে উজ্জ্বল করেছে। আধিরের দৃষ্টির সামনে দাঁড়িয়ে থাকা এই তৃতিকার রূপ ছিল একেবারেই অপ্রত্যাশিত। মুহূর্তে সে স্তব্ধ হয়ে যায়, বুকের ভেতরকার সবটাই যেন অচল হয়ে যায়, শ্বাস প্রশ্বাস ব্যতীত ব্যাহত হয়ে পড়ে। তার চোখ স্থির হয়ে রইল তৃতিকার বিধ্বস্ত অবয়বের দিকে, যেখানে বেদনা, ক্লান্তি আর সৌন্দর্যের এক আশ্চর্য মিশ্রণ তাকে এক নিমেষে আচ্ছন্ন করে তোলে। চারপাশের শব্দ, আলো কিংবা সাজানো টেবিল সবকিছু যেন মুহূর্তে অর্থহীন হয়ে যায় তার কাছে। কেবলমাত্র প্রাধান্য পায় তার সম্মুখে দাঁড়িয়ে থাকা তৃতিকার সেই ভিজে বিধ্বস্ত রূপ, যা আধিরের সমস্ত ইন্দ্রিয়কে অবরুদ্ধ করে দিয়েছে। অথচ তৃতিকার এসবে কোনো ধ্যান নেই। সে শুরু হতেই চুপটি করে দাঁড়িয়ে। আধির তাকে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেও সে আধিরের এই নতুন রূপকে একবারও খেয়াল করল না। বর্তমানে তার এসবের ধ্যান দেওয়ার মতো মন, মস্তিষ্ক ও মানসিকতা কোনোটাই নেই। কিন্তু আধিরকে এতক্ষণ হতে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সে কিছুটা অবাক হয়। খানিকটা কপাল কুঁচকে সে আধিরের উদ্দেশ্যে আওড়ায়, সবকিছু ঠিক আছে? না। আচমকা আধিরের এহেন কথায় তৃতিকার কপাল কুঁচকে যায়। সে আধিরের কাছে দুপা এগিয়ে আসে, কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল, কি হয়েছে? এবার আধিরের হুঁশ ফেরে কিছুটা কেশে উঠে স্বাভাবিক হয়ে তৃতিকার উদ্দেশ্যে বলল, না কিছু না, কিছু হয়নি, তুমি বসো। এই বলেই সে তার নজর ফিরিয়ে খাবারের দিকে তাকায়। দ্রুত তৃতিকার জন্য প্লেটে খাবার বেড়ে নেয়। অতঃপর তৃতিকার দিকে তাকাতেই দেখে সে এখনও তার দিকে তাকিয়ে। আধির নিজেকে তটস্থ করে তার কাছে এগিয়ে যায়, নিজে হতেই চেয়ার টেনে তৃতিকাকে বসায়। অতঃপর তৃতিকার কাছে আরও একটা চেয়ার টেনে দিয়ে তার সামনাসামনি হয়ে বসে। তৃতিকা কিছু বলার আগেই আধির তার প্লেট থেকে খাবার তুলে তার মুখের সামনে ধরে বলল, হা করো। আধিরের নির্বিকার অভিব্যক্তিতে তৃতিকা কিছুটা সংকোচ বোধ করছে বিধায় আধির তো বোঝা মাত্রই আবারও বলে, আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও, এরপর সোজা ঘুমিয়ে পড়বে। তারপর ঘুম থেকে উঠে দেখবে সব ঠিক হয়ে গিয়েছে। তৃতিকা আর কিছুই বলে না, সে চুপচাপ আধিরের হাতেই খেতে লাগলো। এরই মধ্যে আধির সামান্য মৃদু হেসে বলল, আমার রান্নার স্কিল খুব একটা ভালো না, আশা করি খেতে খুব বেশি অসুবিধা হচ্ছে না। আধিরের কথা শুনে তৃতিকা শুধু এক পলক তার দিকে তাকায়, পরক্ষণেই আবার নিজের বিষণ্ণ ধ্যানে মগ্ন হয়, যা দেখে আধির ভারী শ্বাস ফেলে। কিছুক্ষণ সময় পিনপতন নীরবতার পর আধির স্বাভাবিক স্বরে আবারও বলে, পাশের ফ্ল্যাটটা খালি হয়ে যাচ্ছে, যদিও আগামী মাসে হওয়ার কথা ছিল, কারণ ওখানে শুধু তাদের কিছু ফার্নিচার রয়েছে, এমনি কেউ থাকে না। কিন্তু আমি ওনাদের সাথে কথা বলে কালকের মধ্যেই পুরো ফ্ল্যাট খালি করাতে বলেছি। আর তুমি এখন থেকে ওই ফ্ল্যাটেই থাকবে। আজকের রাতটা পার হলে আগামীকাল তুমি তোমার ওই বাসা থেকে প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে নিয়ে আসতে পারো। আধিরের এহেন স্পষ্ট অভিব্যক্তিতে তৃতিকার আর কিছু বলার থাকলো না। সে চুপটি করে আধিরের কথাগুলো শুধু শুনে যায়। এরই মধ্যে তৃতিকাকে খাওয়ানো প্রায় শেষ হয়ে যায় তার। সে
তৃতিকাকে ওখানেই বসিয়ে রেখে হাত ধুয়ে আসে। অতঃপর খেয়াল করে তৃতিকার চুলগুলো ভেজা। এভাবে থাকলে রাতের মধ্যে আবার জ্বর এসে যেতে পারে। সে দ্রুতই পাশ থেকে তোয়ালেটা নিয়ে আচমকা তৃতিকার পেছনে এসে দাঁড়ায়। তৃতিকা বসে থাকতে থাকতেই ধ্যানে নিবিষ্ট হয়েছিল। আচমকা চুলে কারো হাতের স্পর্শ পেতেই সে চমকে ওঠে। আধির পিছন হতে তার কাঁধে আলতোভাবে হাত রেখে বলে, চুপ করে বসো। এভাবে চুল ভেজা থাকলে রাতের মধ্যেই জ্বর চলে আসবে। এই বলেই সে দুহাতে ভীষণ যত্নের সাথে তার চুলগুলো তোয়ালে দিয়ে মুছে দিতে থাকে। এভাবে কিছুটা সময় অতিক্রম হবার পর আচমকা আধিরের ফোনটা বেজে ওঠে। সে ফোনটা কাঁধ ও কানের মাঝে রেখেই মাথাটা কাত করে ব্যস্ত ভঙ্গিতে তৃতিকার চুল মুছে দিতে লাগে এবং তার ফোনের অপর প্রান্তের থাকা ব্যক্তির কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকে। সব কথা শোনার পর সে মৃদু হেসে আওড়ায়, ঠিক আছে, আমি আসছি। এই বলেই সে ফোনটা রেখে দেয় এবং তৃতিকার উদ্দেশ্যে আওড়ায়, তৃতি, আমার একটা বিশেষ কাজে বাহিরে যেতে হচ্ছে। কিছুটা সময় তোমাকে একাই থাকতে হবে। তবে চিন্তা নেই, আমি খুব দ্রুতই ফিরে আসব। আর হ্যাঁ, গোসল করতে গিয়ে কেঁদে কেঁদে অবস্থা খারাপ করে ফেলেছো। ফিরে এসে যেন আবারও এমন কিছু দেখতে না হয়, কারণ কাঁদাটা তারই প্রয়োজন যে অন্যায় করে। কিন্তু তোমার কান্না করাটা মানায় না তৃতি। আধিরের এহেন কথায় তৃতিকা বিশেষ কোনো প্রতিক্রিয়া করে না, তবে কান্নার বিষয়টাই সে বেশ অবাক হয়। আধির এসবও খেয়াল করেছে। এদিকে আধিরকে বেশ উৎসুকভাবে বিষয়টা নিয়ে ভাবতে দেখা যায়, যেন এই বিষয়ে কাজটা সত্যি বিশেষ। যে ভাবনায় তার ঠোঁটের কোণায় নিমিষেই এক তীর্যক হাসি ফুটে ওঠে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।